আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক অনন্য ইতিহাসের সাক্ষী আহসান মঞ্জিল। দূর থেকে এই গোলাপি রঙের প্রাসাদটি দেখলেই মনটা কেমন যেন এক শতাব্দী পিছিয়ে যায়। একসময় এখান থেকেই নিয়ন্ত্রিত হতো পুরো ঢাকার শাসনভার। কি ছিল এই প্রাসাদের ভেতরের গল্প? কেনই বা একে ঢাকার গোলাপি প্রাসাদ বলা হয়? চলুন আজকের ব্লগে আমরা একসাথে ঘুরে দেখব এবং জানব এই রাজকীয় প্রাসাদের অজানা সব ইতিহাস। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই আহসান মঞ্জিলের ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ এবং রোমাঞ্চকর। মুঘল আমলে এখানে ছিল শেখ এনায়েত উল্লাহর রংমহল। পরবর্তীতে তাঁর ছেলের কাছ থেকে এটি কিনে নেয় ফরাসি বণিকরা। 1830 সালের দিকে ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ এই সম্পত্তিটি ফরাসিদের কাছ থেকে কিনে নেন এবং নিজের বাসস্থান হিসেবে গড়ে তোলেন। এরপর 1872 সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদটি নতুন করে নির্মাণ করেন এবং তাঁর প্রিয় ছেলে নবাব আহসান উল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। সেই থেকে আজ পর্যন্ত এই রাজকীয় ভবনটি আহসান মঞ্জিল নামেই বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু জানেন কি, এই সুন্দর প্রাসাদটি সবসময় এমন ঝলমলে ছিল না। 1888 সালের এক ভয়াবহ টর্নেডোতে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়, বিশেষ করে এর ভেতরের অনেক অংশ ভেঙে পড়ে। পরে নবাব আহসান উল্লাহ অত্যন্ত দক্ষতার সাথে এটি পুনর্নির্মাণ করেন এবং তখনই এই প্রাসাদের ওপরের বিখ্যাত এবং দৃষ্টিনন্দন গম্বুজটি তৈরি করা হয়, যা আজ দূর থেকে ঢাকার আকাশেও স্পষ্ট দেখা যায়। কালের বিবর্তনে একসময় নবাবদের ক্ষমতা চলে যায় এবং প্রাসাদটি পরিত্যক্ত ও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কিন্তু 1985 সালে বাংলাদেশ সরকার এর দায়িত্ব নেয় এবং একে একটি জাতীয় জাদুঘর হিসেবে সংস্কার করে। 1992 সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিল মূলত দুটি ভাগে বিভক্ত। পূর্ব পাশে রয়েছে গম্বুজযুক্ত অংশ যাকে বলা হয় প্রাসাদ ভবন এবং পশ্চিম পাশে রয়েছে অন্দরমহল। ভেতরে ঢুকেই আপনি দেখতে পাবেন নবাবদের সেই রাজকীয় জীবনযাত্রার ছোঁয়া। এখানে রয়েছে ডাইনিং হল, স্টেট বেডরুম, বড় ড্রয়িং রুম এবং চমৎকার একটি নাচঘর। জাদুঘরের প্রতিটি কক্ষে কাঁচের আবরণে রাখা আছে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের পোশাক, অলংকার, হাতির দাঁতের তৈরি বিভিন্ন শিল্পকর্ম, এমনকি সেই সময়ের তৈলচিত্র ও দুর্লভ আলোকচিত্র। বিশাল ডাইনিং টেবিল আর বড় বড় আয়নাগুলো দেখলে এখনো মনে হয় এই বুঝি নবাবরা সদলবলে খেতে বসবেন। এই প্রাসাদের দোতলার বিশাল বারান্দায় এসে দাঁড়ালে বুড়িগঙ্গা নদী থেকে আসা ঠান্ডা বাতাস আপনাকে ছুঁয়ে যাবে। একসময় নবাবরা এই বারান্দায় বসেই নদীর সৌন্দর্য উপভোগ করতেন। ঢাকার ব্যস্ততম এলাকার মাঝে এই জায়গাটি যেন এক টুকরো শান্তি। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন এই স্থাপত্যশৈলী দেখতে এবং ঢাকার ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আহসান মঞ্জিলের রাজকীয় সফর। ব্যস্ত যান্ত্রিক জীবনে আমাদের ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আপনাদের কেমন লাগলো এই গোলাপি প্রাসাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, নতুন কোনো সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আহসান মঞ্জিলের রাজকীয় সফর। ব্যস্ত যান্ত্রিক জীবনে আমাদের ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আপনাদের কেমন লাগলো এই গোলাপি প্রাসাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, নতুন কোনো সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।